প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, জীববিজ্ঞান অনলাইন ক্লাসে সাইটিসার ওয়ানের পক্ষ থেকে তোমাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা প্রথম অধ্যায়ে আরইস হুইটেকার ও মার্গুলিসের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। প্রিয় নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস সাইটিসার ওয়ানের পক্ষ থেকে তোমাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা প্রথম অধ্যায়ে আরইস হুইটেকার ও মার্গুলিসের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। আসো দেখি। আরইস হুইটেকার এর শ্রেণীবিন্যাস অনুযায়ী জীব জগৎকে 5টি রাজ্যে ভাগ করা হয়েছে এবং মার্গুলিস ওকে 2টি সুপার কিংডম বা অধিরাজ্যে ভাগ করেছেন। তাহলে এই যে হলো জীবজগৎ। আরইস হুইটেকার এই জীবজগৎকে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমালিয়া এই 5টি রাজ্যে ভাগ করেছিলেন। পরবর্তীতে 1974 সালে মার্গুলিস করেন কি, এই জীবজগৎকে এই 5টা রাজ্যকে 2টা অংশে ভাগ করেন। একটা হলো প্রোক্যারিওটা আর একটা হলো ইউক্যারিওটা। প্রোক্যারিওটার মধ্যে রাখা হয়েছে মনেরা, অর্থাৎ ওই সকল জীব গোষ্ঠীকে রাখা হয়েছে যাদের মধ্যে সুগঠিত নিউক্লিয়ার মেমব্রেন নাই, তাদেরকে প্রোক্যারিওটার অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং পরবর্তীতে ওই সকল জীবদেরই রাখা হয়েছে পর্যায়ক্রমে যাদের মধ্যে সুগঠিত নিউক্লিয়ার মেমব্রেন আছে, তারা হলো ইউক্যারিওটার অন্তর্ভুক্ত। আর ইউক্যারিওটার মধ্যে আছে প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি এবং অ্যানিমালিয়া। আমরা আজকে মনেরা রাজ্যের সম্পর্কে বিস্তারিত জানব। মনেরার এটার বৈশিষ্ট্য হলো এরা এককোষী ফিলামেন্টাস কলোনিয়াল। এককোষী, এদের জীবনে একটিমাত্র কোষই থাকে। এই একটিমাত্র কোষের মধ্যে জীবনের সকল জৈবনিক কার্যাবলী সম্পন্ন করে থাকে। যেমন এই যে দেখো, ব্যাকটেরিয়া, তারপরে নীলাভ, সবুজ শৈবাল, এরা এককোষী। ফিলামেন্টাস মানে ভিতরে ফাঁপা অংশ থাকে। কলোনিয়াল মানে এরা দলবদ্ধভাবে একটা নির্দিষ্ট জায়গায় বসবাস করে। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। কোষে যে দেখো ক্রোমাটিন বস্তুটা আছে, কিন্তু এর মধ্যে এই ক্রোমাটিন বস্তু চতুর্দিকে নিউক্লিয়ার মেমব্রেন, তারপরে নিউক্লিওলাস, উন্নত কোষের মধ্যে যেটা থাকার কথা সেটা নাই। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমের জালিকা নেই, কিন্তু রাইবোসোম আছে। অর্থাৎ এই প্রাককেন্দ্রিক বা আদিকোষী উদ্ভিদগুলোর মধ্যে সকল সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না, শুধু থাকে হলো রাইবোসোম। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই সরাসরি যে প্রক্রিয়াটা সম্পন্ন হয়, যে বিভাজনটা সম্পন্ন হয়, সেটাই হলো কোষ বিভাজন প্রক্রিয়া। প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, অর্থাৎ এরা শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। অর্থাৎ এই ব্যাকটেরিয়া যদি আমাদের পেটে অথবা শরীরে কোথাও বাসা বাঁধতে পারে, সে কিন্তু শোষণ প্রক্রিয়ায় কি করব, খাদ্য গ্রহণ করব। আবার বলছে কেউ কেউ ফটোসিনথেসিস, এই যে দেখতেছ নীলাভ, সবুজ শৈবাল, নীল আভা আছে। এই নীল আভার কারণে এটা একটা রঞ্জক পদার্থ। এই রঞ্জক পদার্থ কি করে, সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে সেখান থেকে শর্করা তৈরি করে খাদ্য খায়। এই জন্যই বলছে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। এই যেটা করে, যেমন এই যে নীলাভ, সবুজ শৈবাল বা নাট্যক। তারপর আসলে দেখি প্রোটিস্টা। এরা এককোষী বা বহুকোষী। এরা এককোষীও হতে পারে অথবা বহুকোষীও হতে পারে। তবে একটা কথা, বহুকোষী হলেও এরা বহুকোষী জীবের মতো টিস্যু গঠন করে না। এই কোষগুলো একত্রে থাকলেও প্রত্যেকটা কোষই স্বতন্ত্র থাকে, যার কারণে বহুকোষী হওয়া সত্ত্বেও তারা টিস্যু তৈরি করে না। আর টিস্যু তৈরি হয় না বিধায় তাদের মধ্যে কোনো ভ্রূণও তৈরি হয় না। একক বা কলোনিয়াল, এরা একাই বসবাস করে অথবা কলোনি বা দলবদ্ধভাবে বসবাস করে। ফিলামেন্টাস
সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট মানে এদের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন আছে এবং তার ভিতরে নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিওলাস আছে এবং ক্রোমোজোমগুলো তার ভিতরে সুরক্ষিত থাকে। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে। ক্রোমাটিন বস্তুগুলো মানে ওই ক্রোমোজোমগুলো। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, লাইসোজোম, সেন্ট্রোজোম, এই সকল ধরনের কোষীয় অঙ্গাণুগুলো থাকবে। খাদ্য গ্রহণ, শোষণ গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে। হ্যাঁ, যেমন এই যে ধরো এমিবা, সে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে। আবার এই যে ধরো ডায়াটম, সে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য গ্রহণ করবে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন ঘটে। কেন মাইটোসিস? কারণ এদের মধ্যে সুগঠিত নিউক্লিয়াস আছে বিধায় সেখানে মাইটোসিস সেল ডিভিশন ঘটে। আর যেহেতু এরা একটিমাত্র কোষের মধ্যে জীবনের সকল প্রকার জৈবনিক কার্যাবলী সম্পন্ন করে, তাই তাদের মধ্যে যদি মাইটোসিস সেল ডিভিশন হয় তাহলে তারা একটা থেকে দুইটা হবে এবং দুইটাই আলাদা আলাদা জীবনযাপন করবে। এই জন্যই তাদের মধ্যে অযৌন জনন প্রক্রিয়া মানে হলো মাইটোসিস সেল ডিভিশন। কনজুগেশন এর মাধ্যমে ওরা প্রজনন করে। কনজুগেশন মানেই হলো এই প্রতিষ্ঠারা যে যৌন জনন প্রক্রিয়া, অর্থাৎ এর সংজ্ঞাটা হলো জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটলে তাকে কনজুগেশন বলা হয়। আমি একটু কনজুগেশনটা তোমাদের বুঝাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। এই যে মনে করো দুইটা গ্যামেটোফাইট শৈবাল আছে। গ্যামেটোফাইট শৈবাল এরকম গ্যামেটোফাইট শৈবাল থাকে, যার প্রত্যেকটা করে কোষ থাকে এরকম দেখো। এই যে গ্যামেটোফাইট, এরা পরস্পরের কাছাকাছি আসবে। আসার পর এইখানে এরা মিশে যাওয়ার এখানে ঘর্ষণ হবে। ঘর্ষণের ফলে এই জায়গাটা ছিঁড়ে গিয়ে দুটো একটা টিউব তৈরি করবে, যাকে বলা হবে কনজুগেশন টিউব। এই কনজুগেশন টিউবের মাধ্যমে এরা কিন্তু বিপরীত লিঙ্গ বিশিষ্ট, অর্থাৎ সংজ্ঞায় বলা আছে জৈবনিকভাবে ভিন্ন, মানে লিঙ্গের দিক দিয়ে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক। এরাও দেখতে যেরকম এটাও দেখতে প্রায় একই রকম। এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটলে তাকে কনজুগেশন বলা হয়। অর্থাৎ যখন এই কনজুগেশন টিউবটা তৈরি হবো তখন নিউক্লিয়াসটা এই পাশে গিয়ে এই জীবটা কিন্তু আসলে গ্যামেটোফাইটিক জীব। গ্যামেটোফাইটিক মানে এন সংখ্যক ক্রোমোজোম যারা ধারণ করে এবং এন সংখ্যক ক্রোমোজোম মানে এক প্রস্থ ক্রোমোজোম দিয়েই যাদের দেহ গঠিত হয় তারা হলো গ্যামেটোফাইটিক। সুতরাং এই স্পাইরোগেরা শৈবাল দুইটা প্রত্যেকটাই হলো গ্যামেটোফাইটিক। যেহেতু কনজুগেশন টিউব ধারণ করে এই নিউক্লিয়াসটা এই পাশে চলে যাবে তখন কিন্তু সে হয়ে যাবে ডিপ্লয়েড, এবং এই ডিপ্লয়েড হলে ডিপ্লয়েড থেকে ডিপ্লয়েড দ্বীপ তৈরি করার সুযোগ নাই, কারণ তারা হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করতে হবে। তখন ওই জাইগোটের মধ্যে মিওসিস কোষ বিভাজন হলে আবার জীবটা হ্যাপ্লয়েডে পরিণত হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। কোনো ভ্রূণ গঠিত হয় না, ভ্রূণ গঠিত হওয়ার সুযোগ নাই। তার কারণ হলো এখানে মাইটোসিস সেল ডিভিশন হলেই এরা কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। এই জন্যে এখানে কোনো ভ্রূণ গঠিত হবে না। যেমন এমিবা, প্যারামেসিয়াম, এককোষী বহুকোষী শৈবাল এরা হলো এর অন্তর্ভুক্ত। তারপরে আসো দেখি
ফানজাই মানে হলো ছত্রাক। তোমরা বাড়ির আশেপাশে বা মরাক বৃক্ষ বা কাঠের মধ্যেও দেখবা ব্যাঙের ছাতার মতো কিছু গজি আছে, এবং বৃষ্টি থেকে ভেজা কাপড় যদি তুমি রেখে দাও তার মধ্যে ফুটি ফুটি কালো দাগ পরে স্মৃতি বলি আমরা, ওইগুলো ফানজাইয়ের অন্তর্ভুক্ত। ব্যাঙের ছাতা যেটা বলি ওটাও ফানজাইয়ের অন্তর্ভুক্ত। আর আমরা এক ধরনের মাশরুম বর্তমানে বাজারে খাই কিনে, সেটাও কিন্তু ফানজাইয়ের অন্তর্ভুক্ত। বৈশিষ্ট্য হলো অধিকাংশ স্থলজ মানে মাটিতে জন্মায় মৃতজীবী বা পরজীবী। যারা মৃত জীবজন্তুর উপরে জন্মে সেখানে খাবার খায় তারা মৃতজীবী, আর যারা জীবন্ত কিন্তু অন্য জীবের উপরে জন্মে তারা হলো কি পরজীবী। দেহকোষী বা মাইসেলিয়াম দিয়ে গঠিত। এরা দেহ এককোষী, এবং মাইসেলিয়াম হলো সরু সুতার মতো অংশ, চুলের মতো, ওখান থেকে এই দেহগুলো তৈরি করে। এগুলোর নিউক্লিয়াস সুগঠিত। হ্যাঁ, নিউক্লিয়াস সুগঠিত বিধায় এদেরকে ইউক্যারিওটার অন্তর্ভুক্ত করা হয়েছে। কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত। কাইটিন মানে কি গো? কাইটিন হলো শর্করা জাতীয় উপাদান, তার মানে ফানজাইয়ের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত। তারপরে খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে, এরা অবশ্যই শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে, কারণ যেখানে জন্ম নিবে সেখানে থেকেই সে সরল জাতীয় খাবার শোষণ করবে, অর্থাৎ শর্করা জাতীয় খাবারগুলো সহজ সরল উপাদানে পরিণত করে তারপরে সে শোষণ করবে। শোষণ ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, যেহেতু এদের মধ্যে সবুজ কোনো রং নাই, তারা ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে। এইখানে যে অসংখ্য স্পোর দেখতে পারতেছ, একটা স্পোর দিয়েই এরা অনেকগুলো এরকম তো জীব তৈরি করে, সেখান থেকে অনেকগুলো জীব তৈরি করতে পারবে। উদাহরণ হলো ইস্ট, তোমাদের বাসা বাড়িতে আছে ইস্ট পাউডার। পেনিসিলিয়ামটা এটা একটা ওষুধ বটে, এটাও একটা পাউডারের মতো। মাশরুম তো দেখছোই, ব্যাঙের ছাতা, এইগুলো হলো উদাহরণ। তারপর আসো প্ল্যান্টি রাজ্যের উদ্ভিদ। এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। হ্যাঁ, যারা তোমার সালোক সংশ্লেষণ করতে পারে তারাই তো সালোক সংশ্লেষণকারী উদ্ভিদ। তাইলে আমরা যদি আম কাঁঠাল গাছকে দেখি না, তাল নারিকেল সুপারি, তারা কিন্তু সবাই সালোক সংশ্লেষণ করতে পারে। এদের দেহ উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, জাইলেম এবং ফ্লুয়েম টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ব্রণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। হ্যাঁ, পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের মধ্যে কি হয়? এদের মিলন ঘটে। মিলন ঘটলে সেখান থেকে তোমার অসংখ্য বিভাজনের মাধ্যমে ভ্রূণ তৈরি হয়। সেই ভ্রূণ থেকে যে জীবের সৃষ্টি হয় সেটা ডিপ্লয়েড জীব, তার মানে দুই প্রস্তর ক্রোমোজোম থাকে সে তার মধ্যে। প্রধানত স্থলজ বা মাটিতেই জন্মে, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। এদের যৌন জনন এনআইসু গেমাস। এনআইসু আমরা পড়ছিলাম আইসু আর এনআইসু। এনআইসু হলো অসম আকৃতি জনন কোষের মিলন থাকলে তাদেরকে বলা হয় এনআইসু গেমাস। যেমন আকার, আকৃতি অথবা সারিবৃত্ত পার্থক্যবিষ্ট ভিন্ন ধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হলে তাকে এনআইসু গেমাস বলা হয়। যেমন শুক্রাণু ও ডিম্বাণুর মিলন। শুক্রাণু খালি চোখে দেখা যায় না, তবে ডিম্বাণু অনেক বড় হয়ে থাকে, সেটা আমরা খালি চোখে দেখতে পাই। এরকম দুইটি কোষের মিলন হলো তোমার কি অ্যানাইসোগেমাস ধরনের, এবং এখান থেকেই উন্নত শ্রেণীর জীবের এখান থেকেই সৃষ্টি। এরা আর্কিগোনিয়েড, স্ত্রী জননাঙ্গ বিশিষ্ট উদ্ভিদকেই বলা হয় আর্কিগোনিয়েড। এরা সপুষ্পক, অর্থাৎ তো ফুল তো অবশ্যই ফুটবে। উন্নত সবুজ উদ্ভিদ, তুমি যাই দেখতেছো সব উন্নত সবুজ উদ্ভিদগুলোই প্ল্যান্টি রাজ্যের অন্তর্ভুক্ত। আসো দেখি অ্যানিমালিয়া। বৈশিষ্ট্য, এরা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট বহুকোষী প্রাণী। অবশ্যই এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড কোষ গহ্বর নাই। না থাকা এরা হেটারোট্রফিক, অর্থাৎ পরভোজী। হেটারোট্রফিক মানে হলো যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তারা হলো হেটারোট্রফিক। আর যারা পারে তারা হলো অটোট্রফিক। আর পরভোজী মানে হলো অন্যের উপর নির্ভরশীল। খাদ্য গলাধকরণ করে। গলাধকরণ মানে হলো এরা খাদ্য গিলে খাবে।
দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। হ্যাঁ, অনেক জটিল টিস্যুতন্ত্র আছে এখানে, যেমন আছে সংবহনতন্ত্র, রেচনতন্ত্র, প্রজননতন্ত্র, অনেক ধরনের জটিল টিস্যুতন্ত্র আছে। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করবে। হ্যাঁ, তাই করে পরিণত ডিপ্লয়েড পুরুষ স্ত্রী প্রাণী জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণের স্তর সৃষ্টি হয় এক্টোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণী হলে এর উদাহরণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের পরবর্তীতে আরেকটি ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই রাখছি। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।